তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি। বিএনপিতে আনন্দের জোয়ার, রাজধানীর ৩০০ ফিটে মঞ্চ তৈরির ব্যস্ততা, ৫০ লাখ মানুষ সমাগমের আশা। তার শুধু একটু চেহারাটা দেখার জন্য আমি আছি। নেতা কর্মীরা তো অনেক বেশি উৎসাহিত, উনি দেশে প্রত্যাবর্তন করবেন। বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে, ১/২ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে। আইনি লড়াইয়ে জিতেই মামলা মুক্ত হয়ে ফিরছেন তারেক রহমান, নেননি নির্বাহী আদেশের সুযোগ। সরকারও তাকে অফার দিয়েছিল যে মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে, কিন্তু তিনি আইনি প্রক্রিয়া প্রত্যেকটা মামলা থেকে তিনি বেকসুর খালাস হয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন বানচালে ষড়যন্ত্র দেখছে বিএনপি। ফ্যাসিবাদের সঙ্গে আপোষ না করার ঘোষণা জামায়াতের। দুই দলের আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা দেখছে এনসিপি। ভালো ভোটের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘোচাতে চান সিইসি। দায়িত্ব পালনে প্রশাসনকে কঠোর থাকার নির্দেশ। পদক্ষেপ নিতে কমিশনের সমর্থন চাইলেন আইজিপি। ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে আবারও তলব। দিল্লি, পশ্চিমবঙ্গ সহ কয়েকটি মিশনে হিন্দুত্ববাদীদের কর্মসূচির কড়া প্রতিবাদ। নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানীর ৩০০ ফিটে চলছে সংবর্ধনা মঞ্চ তৈরির ব্যস্ততা। ২৫ ডিসেম্বর সারা দেশ থেকে ৫০ লাখ মানুষ সমাগম ঘটবে বলে আশাবাদী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে এসে একথা বলেন তিনি। তারেক রহমানের প্রত্যাবর্তন সামনে রেখে বিএনপিতে এখন আনন্দের জোয়ার। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। অভ্যর্থনা মঞ্চ দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর ৩০০ ফিটে ভিড় করছেন নেতাকর্মীরা। কিরকম যে ভালো লাগতেছে এটা তো ভাষায় প্রকাশ করতে পারা যাবে না। 18টা বছর ধৈর্য ধরে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। আমি তার শুধু একটু চেহারাটা দেখার জন্য আমি আছি রাজশাহী থেকে এখানে। নেতা কর্মীরা তো অনেক বেশি উৎসাহিত, উনি দেশে প্রত্যাবর্তন করবেন, আর এটা একটা ঐতিহাসিক ঘটনা আমাদের জন্য। মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি টহল দিতে দেখা গেছে সেনা সদস্যদের। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কিছুক্ষণ পরপরই পরিদর্শনে আসছে তাদের বিভিন্ন টিম। মঙ্গলবার দুপুরে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের। দল থেকেও নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। ২৫ ডিসেম্বর ১/২ কোটি মানুষ সমাগমের প্রত্যাশা তার। ১/২ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক। উনি ১৭ বছর পর আসছেন। তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছে। এদিকে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগত মিছিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মিছিলটি টিএসসি থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। রুদ্র, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান বাংলাদেশে ফিরছেন ২৫ ডিসেম্বর, এবং আপনারা এর মধ্যে জেনেছেন যে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলের পক্ষ থেকে, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণসংবর্ধনার আয়োজন করেছে ৩০০ ফিট এলাকায়। এবং আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই গণসংবর্ধনাকে কেন্দ্র করে এরই মধ্যে ৬৪ জেলা থেকে ৩০০ ফিট এলাকায় হাজার হাজার নেতাকর্মী এসে এরই মধ্যে জড়ো হয়েছেন। এখানে মঞ্চ নির্মাণের কাজ চলছে, যেখানে তারেক রহমান এসে দাঁড়াবেন এবং জনগণের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। যেটি বলা হয়েছে দলের পক্ষ থেকে, দুপুরের পর রুহুল কবির রিজভী এই সমাবেশস্থল এবং সংবর্ধনার এই জায়গাটি পরিদর্শন করতে এসেছিলেন, এবং তিনি যেটি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেছিলেন যে এখানে এবার এই গণসংবর্ধনাকে কেন্দ্র করে ১/২ কোটি মানুষের সমাগম হতে পারে, এমনটা আশা করছেন বিএনপি নেতাকর্মীরা।
এরই সঙ্গে আমরা দেখেছি যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে গতকাল থেকেই এবং এই মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষের দিকে এবং আগামীকালের মধ্যে মঞ্চ নির্মাণের পুরো কাজটি তারা সম্পন্ন করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আর এরই মধ্যে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই এলাকার চারপাশ বলা যায় একদম এক পর্যায়ে ঘিরে রাখা হয়েছে। এখানে নিরাপত্তার জন্য দলীয় কর্মীরা তো কাজ করছেনই, সেই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ সরকারের পক্ষ থেকেও তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সমাবেশ স্থল এবং সংবর্ধনা কেন্দ্র যেখান থেকে এই জায়গাটি শুরু হয়েছে ঠিক সেই জায়গা থেকে তারও অনেক আগে থেকে এই জায়গাটি পুলিশ তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশি পাহারা রাখা হয়েছে। সেই সঙ্গে আমরা দেখেছি যে এখানে সাদা পোশাকে গোয়েন্দারাও কাজ করছেন এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এই জায়গা নিরাপত্তা নিশ্চিতের জন্য তারাও কাজ করছেন এবং নেতাকর্মীরা এরই মধ্যে আপনারা জেনেছেন যে 64 জেলায় নেতাকর্মীরা এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে এরই মধ্যে আনন্দ মিছিল করেছেন এবং এখানে মুহুর্মুহু স্লোগান দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরপরই। তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল 300 ফিট এলাকা থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঘিরে যে আয়োজন তার সবশেষ তথ্য। রাজধানীর 300 ফিট এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল রুদ্র। আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে বিএনপি জামায়াত, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি ও জামায়াত বলছে ফ্যাসিবাদের সঙ্গে আপোষের প্রশ্নই ওঠে না। নির্বাচন বানচালে ষড়যন্ত্র থেমে নেই বলেও জানান মির্জা ফখরুল। বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়ালগে নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন নেতারা। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে স্টার ইলেকশন ডায়ালগে মুখোমুখি বিএনপি, জামায়াত, এনসিপি ও বাম জোটের নেতারা। অনুষ্ঠানের শুরুতে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে দেশ এগিয়ে নিতে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন নেতারা। মৌলিক অধিকার নিশ্চিত করে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন তারা। গণঅভ্যুত্থান পরেও আমরা একটা কমিটমেন্টের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু বাংলাদেশের আমরা জানি রাজনীতির ইতিহাস হচ্ছে প্রতিশ্রুতি ভাঙার ইতিহাস। মানুষের স্পন্টেনিয়াস শক্তিকে যে গুরুত্ব দিতে হবে সেই শিক্ষাটা আমাদের এই গণঅভ্যুত্থানের না হবে। জুলাই সনদ হলো, এটা আমরা বাস্তবায়নের জন্য আমাদের দলের পক্ষ থেকে হার্ড অ্যান্ড সোল আমরা চেষ্টা করব এবং এই জন্য প্রয়োজনে সেকেন্ড লড়াই আমরা যাব। গণতন্ত্র হচ্ছে একটা কালচার, আমার মন মানসিকতা সবকিছুকে গণতান্ত্রিক করতে হবে। আমি আপনার আমি আপনার মত তৈরি করে আপনাকে মেরে দিলাম, ডেইলি স্টার পুড়িয়ে দিলাম অথবা হাদিকে হত্যা করলাম, এটা আপনার গণতন্ত্র। বিএনপি, জামাত আওয়ামী লীগের ভোট টানতে প্রতিযোগিতা করছে বলে অভিযোগ করে এনসিপি, যা নাকচ করেন দল দুটির নেতারা। আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কিন্তু রীতিমতো বিএনপি এবং জামাত কম্পিটিশন করছে। এখন এই যে ভোটটা নিবে তার তো কিছু সিম্পটম দেখাতে হবে, তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দিব। এত রক্ত এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা, এটা কোন ধরনের মানসিকতা? প্রশ্নই ওঠে না। ফ্যাসিস্টদের কে বিরুদ্ধে লড়াই করেছি সবচেয়ে আমরা বেশি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কোনো ফ্যাসিস্টকে নিয়ে কাজ করব অতটা ব্যাংক্রাপসি এখন আমাদের আসেনি। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ যাচাই বাছাই করে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয় দলগুলো। আমরা সেটাকে পার্সিউ করব, সেটা যাতে বাস্তবায়িত হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চান সিইসি। আইন অমান্যকারী যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ তার, আর পদক্ষেপ নিতে কমিশনের সমর্থন চেয়েছেন আইজিপি। ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট নির্বিঘ্ন করতে মঙ্গলবার জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের সঙ্গে এতে অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব, আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূচনা বক্তব্যে সিএসি জানান, যে দায়িত্ব কাঁধে এসে পড়েছে তার কোনো রকম বিচ্যুতি ঘটানোর সুযোগ নেই। বলেন, একটি ভালো নির্বাচনের মাধ্যমে অপবাদ ঘোচাতে চায় ইসি। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দেন তিনি। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। আইনের শাসনটা নিশ্চিত করবেন, এটাই হচ্ছে আমার, দ্যাট ইজ দ্য বটম লাইন। সভায় জনপ্রশাসন সচিব নির্বাচন কমিশনের পূর্ণ সমর্থন চান। আইজিপি বলেন, পুলিশ নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত আছে। উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমরা দেখাই দিতে পারি যে আমরা একটা অসম্ভব সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারবো। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে
সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনাররা জানান, নির্বাচন ইস্যুতে রক্তপাত চায় না ইসি। কোনো ধরনের পেশি শক্তি আমি দেখতে চাই না যে পুলিশের একজন সদস্যকে ইচ্ছা হচ্ছে আর কেউ অপমান করছে। সমন্বয়হীনতা যাতে না হয়, ভয়ের কোনো কারণ নেই। অনুষ্ঠানের শেষের দিকে নির্বাচনী মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার তাগিদ দেন সিইসি। কমিউনাল হারমোনি মাস্ট বি মেইনটেইন। এটা আমি রিকোয়েস্ট ইউ অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের যারা আছেন। সভায় সরকারের 2 উপদেষ্টা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভারতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনা ঘিরে হামলা, ভাঙচুর এবং বিক্ষোভের ঘটনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে দিল্লি, কলকাতা, মুম্বাইতে আজও বাংলাদেশ হাইকমিশন এবং ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ এবং উত্তেজনাকর পরিস্থিতি দেখা গেছে। টানা কয়েকদিন ধরে ভারতের একাধিক শহরে বাংলাদেশের কূটনীতিক স্থাপনায় হামলা এবং বিক্ষোভ চলছে। মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। কলকাতায় শতাধিক বিক্ষোভকারীর পদযাত্রা বেগবান এলাকায় আটকে দেয় পুলিশ। মুম্বাইয়েও সহকারী হাইকমিশনকে উদ্দেশ্য করে বিক্ষোভ হয়েছে। এদিকে শিলিগুড়িতে ভিসা সেন্টার ঘিরে বিক্ষোভ এবং প্রতিবাদ চলমান রয়েছে। গত সোমবার ভারতের দিল্লি এবং শিলিগুড়িতে ভিসা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 20 ডিসেম্বরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের পরিসীমার বাইরে এবং বাসভবনের সামনে ঘটে যাওয়া ঘটনা এবং 22 ডিসেম্বর শিলিগুড়ির ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ভারতের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে। ভিসা আপাতত এটা বন্ধ আছে, অতি সত্বর খুলে গেলে যথাযথভাবে আপনাদেরকে এটা অবহিত করা হবে। জনকূটনীতি বিভাগের মহাপরিচালক জানান, সহিংসতার পূর্ণাঙ্গ তদন্ত এবং পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রণয় ভার্মা। ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা করে এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে। গত 10 দিনে দ্বিতীয়বার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীর হাতিয়ার চর দখল নিয়ে রণক্ষেত্র। দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল 5 জনের, আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় সুখচর ইউনিয়নের 7 ও 8 নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলারচর গ্রামে চর দখল নিয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঘটনার এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে শামসুদ্দিন ও আলাউদ্দিন নামে 2 জন সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও 10 জন। সুখচর ইউনিয়নের জাগলারচরে শামসু গ্রুপ এবং আলাউদ্দিন গ্রুপের মধ্যে সকালে এই ঘটনা ঘটে। এটা মূলত চরাঞ্চলের জমি নিয়ে তাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে 5 জনের মরদেহ উদ্ধার হয়েছে। 30 কার্যদিবসের মধ্যে ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিতের দাবিতে শহীদি শপথ নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বিকেলে রাজধানীর শাহবাগে হাদির পরিবারের সদস্যদের নিয়ে শপথ নেন তারা। বলেন, খুনিরা হাদি নয়, দেশের মাথায় গুলি চালিয়েছে। এর দায় অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এড়াতে পারে না। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা। আগামী 2 দিন হাদির স্মরণে দেয়াল লিখন কর্মসূচি ঘোষণা করেন তারা। এদিকে হাদি হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের সহযোগী কবিরকে দ্বিতীয় দফায় 5 দিনের রিমান্ড নিয়েছেন আদালত। সন্ধ্যার সময় আরও থাকছে। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় লন্ডনের সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ গ্রেফতার। সন্ত্রাসবাদ আইনে নেওয়া হয়েছে ব্যবস্থা, বলছে পুলিশ। শোরুম থেকে অস্ত্রের মুখে তুলে নেয় মাইক্রোবাসে। বগুড়ার দুপচাচিয়ায় অপহরণের 6 ঘন্টা পর আদমদিঘি থেকে উদ্ধার হয় ব্যবসায়ীর মরদেহ। পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যার পর ফেলে যায় দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত চলছে।
সিসিটিভির ফুটেজে দেখা যায় সোমবার রাত 9টা 8 মিনিটে সাদা রঙের একটি মাইক্রোবাসে আসা দুর্বৃত্তরা দুপচাচিয়া লোটো শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দকে অস্ত্রের মুখে অপহরণ করে। মাইক্রোবাসটি থেকে নেমে আসে 4 জন, সবার মুখ ঢাকা ছিল। পরে বাকিরা তাকে সাদা রঙের মাইক্রোবাসে তুলে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদিঘির দিকে রওনা হয়। পরে আদমদিঘি থেকে উদ্ধার হয় পিন্টু আকন্দের মরদেহ। পুলিশের ধারণা পথে মাইক্রোবাসের ভেতরে পিন্টুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শালগ্রাম এলাকায় মাইক্রোবাসটি ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে পুলিশ মাইক্রোবাসের চালক সানোয়ার ও এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পারিবারিক কোনো শত্রুতা নেই, ব্যবসায় তো কোনো শত্রুতা নেই। প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি এনার একটা সুষ্ঠু ব্যবস্থা। পুলিশ বলছে আটক 2 জনকে জিজ্ঞাসাবাদ চলছে, তবে এখনো হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। পিন্টুকে আমরা মৃত অবস্থায় পাই, তার মুখে কষ্টের লাগানো ছিল। আমরা মাইক্রো ড্রাইভারকে সাথে নিয়ে আসছি, ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। নিহত পিন্টু আকন্দ নওগাঁর রানীনগরের লোহাচড়া গ্রামের বাসিন্দা। আব্দুল আওয়াল, বগুড়া। লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনের সিটি এলাকায় বিক্ষোভ চলাকালে গ্রেটাকে গ্রেফতার করা হয়। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সমর্থনে প্ল্যাকার্ড বহনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। সন্ত্রাসবাদ আইনের আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। বাংলাদেশে পা রেখে সিলেট টাইটান্সের অনুশীলনে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির নেটে ঝালিয়ে নিয়েছেন নিজের বোলিং। চেষ্টা করছেন দল ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে। গেল 2 দিন ধরেই হোম গ্রাউন্ডে চলছে সিলেট টাইটান্সের অনুশীলন। তবে এ দিনটা ছিল বিশেষ। মধ্যমণি মোহাম্মদ আমির রাতে বাংলাদেশে পা রেখেই সকালে দলের সঙ্গে অন টাইমে হাজির অনুশীলনে। আমির মাঠে এসেই সবার সঙ্গে মাতেন খুশগল্পে। অভিজ্ঞ পেসার তরুণদেরও দেন পরামর্শ। নিজের কাজেও ছিলেন বড্ড সিরিয়াস। ওয়ার্ম আপ শেষে লম্বা সময় নেটে ঝালিয়ে নেন বোলিং। আলাদা কাজ করেছেন ভেরিয়েশনগুলো নিয়েও। ব্যাটিং প্র্যাকটিসও করেছেন দীর্ঘক্ষণ। চেষ্টা এদেশের আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেয়া। আমার গোল একটাই, দলকে শিরোপা জেতানো। এখানের ওয়েদার ভালোই, তবে শুনেছি রাতে খুব ঠান্ডা পড়ে। কিন্তু যেহেতু প্রথমটা ডে ম্যাচ, তাই কোনো সমস্যা হবে না। ভক্তদের প্রত্যাশা পূরণে স্বাগতিক সিলেট টাইটান্সও নিজেদের প্রস্তুত করছে সেভাবে। দেশি বিদেশিদের নিয়ে দারুণ একটা দল সিলেট। সিনিয়র এবং জুনিয়র মিলে সব একটা ওয়েল কম্বিনেশন আমাদের আছে টিমে, এবং ফরেন কালেকশন সহ সব আপনারা মাঠে আইবা, খেলা দেখবা, আর এবার কিন্তু ওই জীব। সো মেক শিওর আপনারা সবে আইরা আমরা সাপোর্ট করবেন। সিলেটের বিদেশিদের মধ্যে এসেছেন আমির, বাকিরাও যোগ দেবেন শিগগিরই। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি। বিএনপিতে আনন্দের জোয়ার। রাজধানীর 300 ফিটে মঞ্চ তৈরির ব্যস্ততা। 50 লাখ মানুষ সমাগমের আশা। নির্বাচন বানচালে ষড়যন্ত্র দেখছে বিএনপি। ফ্যাসিবাদের সঙ্গে আপোষ না করার ঘোষণা জামায়াতের। 2 দলের আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা দেখছে এনসিপি। এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে আবারও তলব। দিল্লি, পশ্চিমবঙ্গ সহ কয়েকটি মিশনে হিন্দুত্ববাদীদের কর্মসূচির কড়া প্রতিবাদ। নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। এ ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে সঙ্গে থাকছেন সহকর্মী মাহাতি ইসলাম ধ্রুব। নিবিড়, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।